গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ছোট গল্প অনাবশ্যক। শুরু করছি আজকের গল্প। স্বর্ণময়ীর রাত্রে অনেকবার ঘুম ভাঙে। ঘুম তার অত্যন্ত পাতলা। ঘুম পাতলা না হয়ে উপায় বাকি। গত 4 বছর তাকে সারা রাত অনেক রকমে হুঁশিয়ার থাকতে হয়েছে। বেনুর শোয়া ভালো নয়, মাথায় তার বালিশ থাকে না, শীতের রাতে লেপ সরে যায় গা থেকে। কুণ্ডলি পাকিয়ে খাটের এক কোণে হয়তো দেখা যায় সে অকাতরে ঘুমুচ্ছে। আর মিলির রাতে জল চায় অনেকবার। ঘুম ভাঙা মাত্র আবার তার আলো দেখতে না পেলে ভীষণ ভয় করে, অথচ ঘরে আলো জেলে রেখে ঘুমোবার উপায় নেই। বেনুর চোখের পাতা তাহলে আর বুঝবে না। তাছাড়া ঘরে বাতি জেলে রাখা খারাপ, বিশেষত শীতের রাত্রে দরজা জানালা বন্ধ ঘরে। আলো, জলের কুজো, গেলাস ইত্যাদি তাকে মাথার কাছে মজুত রাখতে হয়। রাত্রে ক্ষণে ক্ষণে উঠতে হয়। মিলি হয়তো লেপে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে হাঁপিয়ে উঠেছে। বেনুর মাথাটা হয়তো খাট থেকে ঝুলে পড়েছে। অনেক কিছু অনেকবার রাত্রে জেগে স্বর্ণময়ীকে খোঁজ করতে হয়। ঘুম তার পাতলা তো হবেই। গত 4 বছর ধরে তিনি ভালো করে আর কবেই বা ঘুমিয়েছেন? আর গত 4 বছরই বা কেন? সারা জীবনই তো তাকে সজাগ থাকতে হয়েছে, সমস্ত সংসারের ওপর সজাগ। স্বামী ছিলেন আপন ভোলা লোক, পয়সা রোজগার করে এনে দিয়েই খালাস। তারপর আর তার দায় নেই, দায় নেবার ক্ষমতাও ছিল না। চাকরির বাইরে তিনি একেবারে অসহায় শিশু। স্বর্ণময়ীর 3 ছেলে 2 মেয়ে, তার ওপর এই আরেকটি শিশুর ভার তাকে নিতে হয়েছিল। সকলের চেয়ে অসহায় এই শিশুটি। হ্যাঁ গা, নবীন ময়রা যে কিসের দাম চাইতে এসেছিল? তা তুমি দাম দিয়েছ তো? স্বামী একটু গর্ব ভরেই বুঝি বলেছেন। আমি অত আলগা নাকি? না জেনে শুনেই দাম দিয়ে দেব? কিসের দাম আগে খোঁজ করতে হবে না? স্বর্ণময়ী খানিক অবাক হয়ে তাকিয়ে থেকে বলেছেন, বাহ বাবা বাবা বাহ, কিসের দাম তুমি জানো না? উমার শ্বশুর বাড়িতে পুজোর তত্ত্বের খাবার কোথা থেকে গিয়েছিল শুনি? ও তাই তো, তা এই দেখো না হিসেবটা। স্বর্ণময়ী বিরক্ত হয়েছেন একটু। কেন, হিসাবটা তুমি দেখতে পারো না বেটা ছেলে হয়ে? আমিও সব পারবো না। স্বামী একটু কুণ্ঠিত হয়ে পড়ে বলেছেন, আচ্ছা আচ্ছা, আমি দেখবো খান, এখন থাক তোমার কাছে। স্বামী যে কত দেখবেন স্বর্ণময়ী তা জানা। তিনি অপ্রসন্ন মুখে হিসেবটা নিয়েছেন। তারপরও ব্যবস্থাও করেছেন নিশ্চয়ই। ব্যবস্থা এমন সব কিছুর তাকে করতে হয়েছে, সারা জীবন ধরেই করতে হয়েছে। হ্যাঁ গো, জামা কাপড়ের দোকানে খবর দিতে বলেছিলাম, তুমি দিয়েছিলে তো? তোমার কোট সব কটা ছিঁড়ে এসেছে, খোকার কটা নিকার বোকার দরকার। বিনয়ের আর 2টো পাঞ্জাবি না হলে চলবেই না গো। এখনো মাপ নিতে এলো না কেন? বলেছিলাম তো। বলে স্বামী সেখান থেকে সরে পড়েছেন। স্বর্ণময়ীকে অবশ্য তারপর নিজে থেকেই ব্যবস্থা করতে হয়েছে। বিরক্ত হয়ে এক এক সময় তিনি অবশ্য বলেছেন, পুরুষ মানুষ হয়েছিল কি করতে বলো তো? ঘরে বাইরে এত আমি তদারক করতে পারবো না। দোতলার ঘর তোলবার কি দরকার ছিল, যদি চুন সরকিটা পর্যন্ত আনাবার ব্যবস্থা করতে না পারো? কোথায় জানালা হবে, কোথায় দরজা বসবে, তাও কি আমিই বলে দেব রাজমজুরকে? এ বিরক্তি ক্ষণিক, এ বিরক্তি বাহ্যিক। সত্যি, সংসারের এত ভার বহন করেও স্বর্ণময়ী কিন্তু ক্লান্ত হননি। ক্লান্ত হওয়া তো দূরে থাক, এই ভার বহনেই তার বুঝে আনন্দ। এই তার জীবন। এই 60 বছর বয়স পর্যন্ত জীবন বলতে তিনি এই বুঝে এসেছেন। সমস্ত তার নিজের স্কন্ধে তুলে নিয়ে এই সংসারটিকে গড়ে তোলার কাজে সম্পূর্ণরূপে তিনি নিজেকে নিয়োগ করেছেন, এবং সেজন্যে দুঃখ করবারও কিছু নেই। সংসার তার আজ
সকল দিক দিয়ে পরিপূর্ণ। ধনে জনে দিন দিন তারই সতর্ক দৃষ্টির ওপর এই পরিবারটি সমৃদ্ধ হয়ে উঠেছে। সব দিকে তার ঐশ্বর্য না হোক, সচ্ছলতা, সব দিকে সুশৃঙ্খলা। দুঃখ শোক ক্ষতির সঙ্গে একেবারে যে পরিচয় ঘটেনি তা নয়, কিন্তু তা বুঝি সামান্য, তা জীবনের অপরিহার্য অংশ হিসেবে সহ্য তো করতেই হয়। গভীরভাবে সেসব ক্ষতি তাকে স্পর্শ করেনি বোধ হয়। স্বামী পরিণত বয়সে মারা গেলেন। স্বর্ণময়ী মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছেন, পাকা মাথায় সিঁদুর মুছেছেন সেটা করাঘাত করতে করতে। তারপর আবার উঠেছেন বিনয়ের ছেলেকে দুধ খাওয়াতে। বড় বউকে ধমকে বলেছেন, ছেলেটাকে বাঁচতে দেবে না তুমি বৌমা? বাছার পেট তো একেবারে ভুয়ে পড়ে গেছে, কোন যুগে খাইয়েছিলে বলো তো? আরও একটু কঠিন আঘাত বুঝি পেয়েছিলেন ছোট মেয়ের বেলা। একটি মাত্র ছেলে রেখে অত্যন্ত অল্প বয়সে সে তাকে কাঁদিয়ে গেছে। একদিন স্বর্ণময়ী বিছানা থেকে ওঠেননি। তারপর দিন বড় ছেলেকে বলেছিলেন, এখানে আমি থাকবো না রে খোকা, আমায় কোনো তীর্থে পাঠিয়ে দে। তীর্থে যাওয়া তার আর হয়ে ওঠেনি। কেমন করে আর হবে? 5 বছরের মা মরা ছেলে বেনুকে তাহলে মানুষ করে কে? ছেলেটা বাঁচলে তবু মায়ের নাম তো থাকবে। বেনুর বিছানা সেই থেকে তার খাটের ওপর হয়েছে। তবে শুধু বেনুর জন্যেই তার সংসারে থাকা নয়, তিনি না দেখলে এত বড় সংসার সামলাবেই বা কে? কারুর উপর তার বিশ্বাস নেই, নিজে না দেখলে কোনো বিষয়ে তার স্বস্তি নেই। এ সংসারের সমস্ত দায় ঘাড়ে করে কার সাধ্যি? ছেলেদেরও বিশ্বাস বুঝি তাই। তার তীর্থযাত্রার কথায় বিনয় তো তখনই মুখ ভার করে বলেছিল, বেশ যাও তাহলে, কিন্তু এখানে কিছু গোলমাল হলে আমি কিন্তু জানি নে। ও মা, গোলমালই বা হবে কেন রে? এখনো তোরা নিজেরা দেখে শুনে সংসার করতে পারবি নে? মুখে বললেও স্বর্ণময়ী জানতেন তারা পারবে না, এবং সেই জন্যই তার কোথাও যাওয়া হয়ে ওঠেনি। সংসার তার সকল দিক দিয়ে পরিপূর্ণ। ছেলেরা মানুষ হয়েছে, বিয়ে থা করে সংসারীও হয়েছে সবাই, পয়সার অনটন নেই। আর সবচেয়ে যা আনন্দের কথা, এ সংসারে নেই অশান্তি। এমনই ভরা সুখের সংসার রেখে নাকি লোকে অবসর গ্রহণ করতে চায়। লোকে সে কথা বলছেও। এইবার কাশিবাস করলে পারো বিনয়ের মা, সংসার তো গুছিয়ে দিয়েছ ছেলেদের, আর কেন? স্বর্ণময়ী মুখে হেসে বলেছেন, যাব বই কি, এমন করে আর সংসারের জঞ্জাল খাটবো কতদিন, আর কি ভালো লাগে? কিন্তু ভালো তার সত্যিই লাগে। শুধু ভালো কেন, এ সংসার যে তার নেশা, এ ভার বহনে তার কোনো ক্লান্তি নেই। দীর্ঘ 60 বছর বয়সেও তার ক্লান্তি আসেনি। আর এখনো তো তিনি দিব্যি সবল সুস্থ সক্ষম। বউয়েরা এই বয়সেও তার সঙ্গে খেতে পারে না। এ কালের মেয়েদের চেয়ে তিনি অনেক শক্ত। সংসার থেকে কি জন্য তিনি অবসর গ্রহণ করবেন, আর করলে কি চলবে? স্বর্ণময়ীর সেইখানেই ভয়। তার অবর্তমানে এ সংসারকে সমস্ত ক্ষতি থেকে কে বাঁচাবে, এই ভাবনাতেই তিনি কাতর। তার মনে হয় তিনি 2 দিন সরে দাঁড়ালেই এ সংসারের সমস্ত বাঁধন যাবে আলগা হয়ে, সমস্ত দুর্বল স্থান হবে অনাবৃত। যে সৌভাগ্য, যে সম্পদ তিনি তার সদা সতর্ক দৃষ্টিতে পাহারা দিয়ে এসেছেন, অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে যা সঞ্চয় করেছেন, নানা ছিদ্রপথে তা যাবে অচিরে নিঃশেষ হয়ে। না, তার কোথাও যাওয়া হতে পারে না। সংসার ছেড়ে তীর্থধর্ম করে যে সুখ পায় পাক, তার তাতে সুখ নেই। সত্যি কথা বলতে গেলে তীর্থধর্মের কোনো মানেই তিনি খুঁজে পান না। আর তাছাড়া কোথাও গিয়ে তিনি স্থির হয়ে যে থাকতে পারবেন না। সকাল হলেই তার মনে হবে হয়তো রাত্রে বাছুর বাঁধা হয়নি। সকালে গোয়ালা এসে 1 ফোঁটা দুধ পাবে না। ছোট বৌমা নিজেও রুগ্ন, তার ছেলেটিও হয়েছে তাই। ছেলেটা দুধের অভাবে ট্যাঁ ট্যাঁ করবে, হয়তো
বাজারে দুধ আনিয়ে খাওয়ানো হবে, তাতে কি অসুখ করবে কে জানে। শুধু এই একটা ভাবনাই নয়, সমস্ত দিন তার মনে হবে তার তত্ত্বাবধানের অভাবে সংসারের সমস্ত কাজে হয়তো অসংখ্য ত্রুটি ঘটেছে। বেনুর সর্দি কাশির ধাত, সেই জন্যে জলের প্রতি তার টানটাও বেশি। হয়তো সে পরমানন্দে বিনা বাধায় চৌবাচ্চার জল নিয়ে মাতছে। বিনয়ের মেয়ে মিলি মার চেয়ে ঠাকুরমার ন্যাওটা বেশি। মেয়েটা আবার অত্যন্ত অভিমানী, তার মর্জি মেজাজ বুঝে কেউ হয়তো চলেনি, অমনি মেয়েটা কেঁদে কেটে সারা হচ্ছে। বাজার ঠিক মতো করতে পাঠানো হয়েছে কিনা, ছেলেদের স্কুলের ভাত ঠিক সময়ে দেওয়া হয়েছে কিনা, অসুখ শরীরেও ছোট বউয়ের ওষুধ খাওয়ায় গাফিলতি, হয়তো সে ঠিক মতো ওষুধ খাচ্ছে না, হয়তো ঝি এঁটো শুদ্ধই বাসন মেজে তুলেছে, হয়তো তেলওয়ালা দুটো দাগ বেশি দিয়ে গেল, ইত্যাদি নানান দুশ্চিন্তা তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না, সে যেখানেই তিনি থাকুন না কেন। স্বর্ণময়ী তাই ভরা সুখের সংসার রেখে তীর্থধর্ম করবার সমস্ত সুযোগ পেয়েও গ্রহণ করতে পারেননি। সমস্ত বুক দিয়ে এ সংসার আঁকড়েই পড়ে আছেন। নিশ্চিন্ত হয়ে দুদণ্ড তিনি চোখ বুঝতে পারেন না। চোখ বুঝবার তার উপায় কি? সমস্ত সংসার যে তার উপর নির্ভর করে আছে, তাকে যে সজাগ থাকতেই হবে। কিন্তু হ্যাঁ, একটু কিন্তুও আছে। এ সন্দেহ স্বর্ণময়ীর মনে উদয় হয়েছে মাত্র কিছুদিন, কিন্তু কিছুদিনে তার সমস্ত জগৎ যেন ওলট পালট হবার উপক্রম হয়েছে। আজ রাত্রেও ঘুম ভাঙা মাত্র স্বর্ণময়ী পাশের বিছানায় অভ্যেস মতো হাত বুলিয়ে দেখেন। বেনু কোথায় গেল? বেনু হয়তো খাটের ধারে পড়ে গিয়েছে একেবারে। ধর্মর করে স্বর্ণময়ী বিছানায় উঠে বসেন। তারপরই তার মনে পড়ে যায় বেনু আর তার কাছে শোয় না, কদিন ধরে শুচ্ছে না। বেনু বড় হয়েছে কিনা, বড় হওয়ার পৌরুষ গর্বে সে দিদিমার তত্ত্বাবধানে একান্তভাবে থাকাটা লজ্জাকর মনে করে। কেন, তার ভয় কিসের? সে তো অনায়াসে একটা বিছানায় একা শুতে পারে, সে তো আর মিলি নয়। স্বর্ণময়ী হেসে বলেছেন প্রথম দিন, তা বউ হলে একলা শুবিক্ষণ, তখন বউ তোকে আগলাবে। বেনু গম্ভীরভাবে বলেছে, না, আমার কাউকে আগলাতে হবে না, আমি একলাই শোব। কেন, ছোটদা তো শোয়। ছোটদা বেনুর মামাতো ভাই, বিনয়ের বড় ছেলে। বেনুর চেয়ে সে বছর তিনেকের বড়, কিন্তু এরই মধ্যে সে নিজের ঘরে আলাদা শোয়। তার স্বাধীনতা ও সাহসের দৃষ্টান্তই বেনুকে যে উদ্দীপ্ত করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেনু শেষ পর্যন্ত নিজের জেদি বজায় রেখেছে। বাড়িতে অতিরিক্ত ঘর আর বেশি নেই। বাইরের ঘরটা ব্যবহার করা যেতে পারে বটে, কিন্তু সেটা সত্যই বড় দূর। বেনুকে তাই আদর্শকে একটু খাটো করে আনতে হয়েছে। ছোটদার ঘরেই তার আলাদা বিছানা পড়েছে। এও একরকম একলা শোয়া বই কি, আলাদা বিছানা তো বটে। মিলির মতো ভয় কাতুরে মেয়ের সমপর্যায়ে আর তো তাকে ফেলা চলবে না। বেনু তাতেই উল্লসিত। দুদণ্ডের খেয়াল ভেবে স্বর্ণময়ী আর সেদিন কিচ্ছু বলেননি। ভেবেছেন ভয় পেয়ে পরের দিনই আবার বেনুর মত বদলাবে, কিন্তু সেই থেকে বেনুর মত এখনো পর্যন্ত বদলায়নি। সত্যি সে বড় হয়েছে। এরকম ভাবে একলা শোয়ার ভেতর স্বাধীনতার যে স্বাদ সে পেয়েছে তা সে আর হারাতে রাজি নয়। বেনু সেই ঘরেই শুচ্ছে এখনো। হয়তো রাত্রে খাট থেকে পড়ে যাবে, হয়তো ভয় পাবে ভেবে স্বর্ণময়ী বৃথায় অস্থির হয়েছেন। মাঝ রাত্রে এক এক দিন তিনি ঘুমন্ত বেনুকে তুলে এনে নিজের বিছানায় শুয়েছেন, কিন্তু বেনু তাতে আরো ক্ষেপে উঠেছে। ঘুম ভাঙতেই নিঃশব্দে গেছে পালিয়ে। তার বড় হওয়ার গৌরব সে সহজে হারাতে প্রস্তুত নয়। তাছাড়া দিদিমার আর বোকা মিলির সঙ্গে গল্প করার চেয়ে ছোটদার কাছে গল্প শোনার মজা অনেক বেশি। স্বর্ণময়ী বেনুকে আর বাধা দেননি। বাধা দেওয়া তার স্বভাব নয়, কিন্তু তার কোথায় যেন লেগেছে। জীবনের বড় বড় শোকতাপ যাকে তেমন করে স্পর্শ করতে পারেনি,
সামান্য এই শিশুটির খেয়াল তাকে যেন গভীরভাবে নাড়া দিয়েছে। হঠাৎ যেন তিনি এতদিন বাদে নিজের চারিধারে দেখতে পেয়েছেন বেনু তার কাছ থেকে সরে যাচ্ছে। শুধু বেনু নয়, সবাই যেন তার কাছ থেকে সরে যাচ্ছে। অমনি সবাই যাচ্ছে তাকে ছাড়িয়ে। আশ্রয় করবার মতো কোথাও কিছুই তার নেই। তা সত্ত্বেও তার সব কিছু ধরে রাখবার এই চেষ্টায় যেন অত্যন্ত হাস্যকর, অত্যন্ত করুণ। এই চেষ্টায় হয়তো সকলকেই পীড়া দিচ্ছে। স্বর্ণময়ী বেনুর শূন্য বিছানায় হাত রেখে অনেকক্ষণ বসে থাকেন। নিজেকে তার সহসা অত্যন্ত অনাবশ্যক বলে মনে হয়। মনে হয় তিনি যেন অকারণে পথ জুড়ে বসে আছেন, নিজের প্রয়োজনীয়তা সম্বন্ধে ভ্রান্ত ধারণা নিয়ে। বেনুর আর তাকে কোনো দরকার নেই। সে বড় হয়েছে এখন। তার স্নেহের আতিশয্যই তাকে পীড়িত করে। সে এখন স্বাধীন হতে চায়, আত্মনির্ভরশীল হতে চায়। এই তো স্বাভাবিক, এই তো ভালো। হয়তো এই সংসারেরও আর তাকে এমনই দরকার নেই। এ সংসারও স্বাধীন হতে চায়। তিনি জোর করে তার উপর নিজের শাসন ও শৃঙ্খলার ভার চাপিয়ে রেখেছেন মাত্র। না, বিদ্রোহ কেউ অবশ্য করেনি। আঘাত ইচ্ছে করে কেউ তাকে দেয়নি। তা যে দেবে না কেউ, তিনি তা জানেন। তার সংসারে অশান্তি নেই। ছেলেরা তাকে ভালোবাসে, বউয়েরা তার বাধ্য। তার শাসনের ভেতর স্নেহের ফলগুর সন্ধান তারা রাখে। তবু কোথায় যেন আছে অস্বস্তির একটু আভাস। তার প্রয়োজনীয়তা যেন কেমন করে শেষ হয়ে গেছে। ছেলেরা হয়তো বলে, এত সকালে তুমি আবার উঠেছ কেন মা? এই ঠান্ডা লেগে আবার একটু অসুখে পড়বে, ওরা তো রয়েছে। ছেলেরা মায়ের স্বাস্থ্য সম্বন্ধে উদ্বিগ্ন হয়ে এমন কথা আগেও বলেছে, কিন্তু এখন সুরটা বুঝি একটু আলাদা। মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ তার ভেতর আছে, আছে ভালোবাসার পরিচয়, কিন্তু আরো কিছু তার ভেতর আছে। একটু অধৈর্য বুঝি, মায়ের শক্তি সম্বন্ধে একটু যেন অবিশ্বাস। স্বর্ণময়ী প্রথমটা বুঝতে পারেননি, গ্রাহ্যই করেননি। তিনি না দেখলে যে চলে না, ছেলেরা যে তারই উপর নির্ভর করে আছে। কিন্তু সেখানেও ধীরে ধীরে তার সন্দেহ জেগেছে মাত্র কিছুদিন। বিনয়কে ডেকে তিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে, এখনো প্ল্যান দিয়ে গেল না যে? কবে স্যাংশন হবে? কবে বারবারের কাজ আরম্ভ হবে? বিনয় বলেছে, প্ল্যান তো দিয়ে গেছে মা, স্যাংশনের দরখাস্ত করে দিয়েছি, প্ল্যান ভালোই হয়েছে। স্বর্ণময়ী মুখে বলেছেন, ও বেশ বেশ, কিন্তু অন্তরে বুঝি আঘাত পেয়েছেন। তাকে না জানিয়ে, তার উপর নির্ভর না করেই এবারের কাজ আজকাল একটু আধটু চলতে আরম্ভ হয়েছে। আরও একদিন বহুদিন আগে এমনই ঘর তৈরি হয়েছিল। তখন স্বামী কিছু দেখতে পারতেন না, তাকে সব দেখতে হয়েছে বলে স্বর্ণময়ী মুখে বিরক্তি জানিয়েছেন। কিন্তু আজ তার মনে শুধু একটু ক্ষোভ, তাকে কিছু দেখতে হবে না বলে। ছেলেরা তাকে অবহেলা যে করতে চায় না, এই কথা তিনি জানেন। তাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সমানই আছে। তারা শুধু তাকে কষ্ট দিতে চায় না। তিনি বৃদ্ধ হয়েছেন কিনা, তার বিশ্রাম করা দরকার, এই বুঝি তাদের ধারণা। বুঝি আছে একটু অবিশ্বাস তাদের মনে, তার বার্ধক্যের শক্তিতে অবিশ্বাস। এই অবিশ্বাসই সবচেয়ে পীড়িত করে স্বর্ণময়ীকে। তিনি যেন বার্ধক্যে সত্যি অকর্মণ্য হননি। এখনো তার যে সমস্ত শক্তি অটুট আছে, অটুট আছে আগ্রহ। তিনি অনায়াসে এখনো সমস্ত সমাজের ভার যে বহন করতে পারেন। শুধু তাই নয়, এ ভার বহন করতে না পেলে জীবনের যে তার আর কিচ্ছু থাকবে না। জীবন বলতে 60 বছর বয়স পর্যন্ত তিনি যে শুধু এই জেনে এসেছেন, এ সংসার তাঁর হাতে গড়া, তিল তিল করে জীবন শোণিতবিন্দু দিয়ে নির্মিত। সে সংসারে কোনোদিন তিনি যে অনাবশ্যক হতে পারেন, এ কথা তো তিনি কল্পনাও করতে পারেননি। আজ হঠাৎ যদি সে সংসার তাঁর কাছ থেকে সরে যায়,
শূন্য হাতে অর্থহীন অবসর নিয়ে কি করবেন তিনি? স্বর্ণময়ীর যেন হাঁপ ধরে আসে। শূন্য বিছানায় মধ্যরাত্রে জেগে বসে হঠাৎ গভীর বেদনায় তার মন আচ্ছন্ন হয়ে যায়। কর্মবহুল জীবনে এ হতাশা, এ বেদনা প্রবেশ করবার ছিদ্র কোনোদিন ছিল না। জীবনে কোনো বেদনার ছিদ্র তিনি রাখেননি। কিন্তু তাই বুঝি ভাগ্যের এই বিলম্বিত প্রতিশোধ। স্বর্ণময়ী তারপরেও চেষ্টা করেন। এ সংসারের কর্ণধার তিনি হতে না পারেন আর। হয়তো তার উপর কারুর নির্ভর করবার আর দরকার নেই। তবু তিনি যে সাহায্য করতে পারেন, তবু নিজেকে তিনি ব্যাপৃত রাখতে পারেন। কিন্তু সেখানেও ধীরে ধীরে বাধা দেখা দেয়। বাধা দেখা দেয় অপ্রত্যাশিত দিক থেকে। ধীরে ধীরে নিজের প্রয়োজনহীনতার অনুভূতি স্বর্ণময়ীর জীবনে যেন সহসা সত্যিকারের বার্ধক্য টেনে আনে। এইবার প্রথম স্বর্ণময়ীর মনে হয় তিনি যেন বেশ ক্লান্ত, কর্মহীনতার অবসাদে ক্লান্ত। ছেলেরা তার সম্বন্ধে চিন্তিত হয়ে ওঠে। বধূদের সেবা বেড়ে যায়। ঠাকুর ঘরের ব্যবস্থা আমি করছি মা, তুমি একটু জিরো দেখি, আবার নইলে কালকের মতো বুক ধরপড় করবে হয়তো। মেজ বউ শাশুড়িকে বিশ্রাম করতে বলে চলে যায়। স্বর্ণময়ী বিশ্রামই করেন। তার সত্যি শরীর ভেঙে গেছে। বিনয় একদিন ডাক্তার ডেকে আনে। না মা, তোমার ওসব ওজোর আপত্তি আমি শুনবো না। তোমার শরীর কি হয়েছে তুমি জানো না মা? স্বর্ণময়ী আর আপত্তি করেন না। নিজেকে তিনি ছেড়ে দিয়েছেন, কারণ সংসার তাকে ছেড়ে গেছে। তার সমস্ত শক্তি, সমস্ত দৃঢ়তা হরণ করে নিয়ে গেছে সেই সঙ্গে। একদিন তিনি বুঝি বলেছিলেন, এবার আমায় কাশি পাঠিয়ে দে বাবা, দিন তো ফুরিয়ে এলো, আর কেন? কিন্তু সেখানেও তার ইচ্ছার আর কোনো মূল্য নেই। ছেলেরা বউয়েরা সমস্বরে বলেছে, পাগল হয়েছ মা, তোমার এই শরীর, সেখানে তোমায় দেখবে কে? কে তোমার সেবা করবে? সে হয় না মা। সবাই মিলে তাই স্বর্ণময়ীকে এখন দেখছে। সকলে মিলে নিয়েছে তার সেবার ভার। এতদিন সমস্ত ভার তিনি নিজের স্কন্ধে রেখে এসেছেন। তার প্রতিদানও তো দেওয়া দরকার। পাছে স্বর্ণময়ীর শান্তির আর বিশ্রামের ব্যাঘাত ঘটে, সেই ভাবনায় সমস্ত সংসার আজ উদ্বিগ্ন। শেষ হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প অনাবশ্যক। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।